ডিজায়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব ৬। ঘরের দরজা বন্ধ হওয়া মাত্রই জাভিয়ানের চোখের ভাষা বদলে গেল। বাইরে যে দাপট ঠাট সব যেন এক নিমিষে মিলিয়ে গেল। জায়গা নিল এক ধরনের অদ্ভুত নির্লিপ্ততা। তানভি দাঁড়িয়ে রইল দরজার কাছে, আর জাভিয়ান কোনো কথা না বলে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। জলের শব্দ ঘর জুড়ে ছড়িয়ে পড়লেও মিনিট কেটে আধা ঘন্টা পেরিয়ে গেল। তানভি ততক্ষণে ক্লান্ত চোখে চারপাশ তাকিয়ে সবকিছু পরখ করে যাচ্ছে। বড় কিং সাইজের নরম বিছানা, মাথার ওপর ক্রিস্টাল ল্যাম্প, আর ঘর জুড়ে এক ধরনের ঘ্রাণ ছড়ানো কোনো দামি পারফিউমের, যার ঘ্রাণে তানভীর মাথা আরও ভার হয়ে আসছে, আরও বেশি অস্থিরতা বেড়ে গেছে। আরও মিনিট দশেক পরে অবশেষে ওয়াশরুমের দরজা খুলে জাভিয়ান বেরিয়ে এলো কালো রঙের সিল্কের নাইট স্যুটে, হাফ হাতা শার্ট আর শর্টস পরে। দেখতে একদম আরামপ্রিয় কোনো রাজপুত্রের মতোই লাগছে। তার কালচে বাদামি চুলের ডগায় জল গড়িয়ে পড়ছে হাতে ধরা তোয়ালে। তানভি আর অপেক্ষা সহ্য করতে না পেরে দ্রুত বলে উঠল, শুনুন, ওই মাফিয়াটার নাম যেন কি? রিকার্দো নাকি কোন ছাই? ওকে কল দিন, জিজ্ঞেস করুন আমার বাবা এখন কেমন আছে। জাভিয়ান তোয়ালে নামিয়ে ঠান্ডা গলায় বলল, এত রাতে কল করা যাবে না। তানভীর চোখ লাল হয়ে উঠল রাগে। কেন করবেন না? আপনি আমার বাবাকে গুলি করেছেন, আপনি কল করবেন মানে করবেনই। জাভিয়ান এক পা এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এই মেয়ে, চুপ করো। আমি অনেক আগেই মেসেজ করে দিয়েছি ট্রিটমেন্ট শুরু করার জন্য, আর যদি আমার মুখের ওপর কথা বলো সেই ট্রিটমেন্টও বন্ধ করে দেব। তানভীর বুক ধকধক করে উঠল, চোখে জল ভরে গেল। রাগে ফেটে যেতে ইচ্ছে করলেও সে চুপ করে গেল। কিছুক্ষণ নীরব থেকে নিচু গলায় বলল, আমার খিদে পেয়েছে, আপনার বাসায় খাবার পাওয়া যাবে? জাভিয়ান এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। কোনো আবেগ নেই, শুধু অদ্ভুত এক চাহনি, যেন বোঝার চেষ্টা করছে মেয়েটাকে কতটা ভাঙা যায়। জাভিয়ান ধীর গলায় বলল, কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে রুমেই। কথাটা শেষ হতেই দরজায় টোকা পড়ল। একজন সার্ভেন্ট ভেতরে ঢুকে পড়ল। ট্রলিতে সাজানো রাতের ডিনার ঠেলে নিয়ে আসছে সে। জাভিয়ান হাতের ইশারায় নির্দেশ করতেই সার্ভেন্ট সোফার সামনে লো টেবিলের ওপর সুন্দর করে সব সাজিয়ে রেখে নীরবে চলে গেল। জাভিয়ান সোফায় হেলান দিয়ে বসলো। তানভি কিছুটা দ্বিধা নিয়ে পাশের সোফায় বসতেই জাভিয়ান ভ্রু তুলে বলল, এই মেয়ে, ফ্রেশ না হয়ে এসে বসে পড়লে কেন? তানভি মাথা ঝাঁকিয়ে হেসে উত্তর দিল, আই অ্যাম ভেরি ভেরি হাংরি রাইট নাও। আর ক্ষুধা লাগলে আমি চোখে কিছুই দেখি না, আগে খাবো তারপর ফ্রেশ হব। বলে সে টেবিলের দিকে তাকালো। জাভিয়ান মুখ বাঁকিয়ে বলল, হাউ ন্যাস্টি ইউ আর। তানভি তোয়াক্কা না করে খাবারের দিকে হাত বাড়ালো। টেবিলে রাখা দুটি আলাদা ট্রেতে তার চোখ থেমে গেল। একটাতে ছিল বিদেশি স্বাদের মেক্সিকান ডিশ, রঙিন সালসা, চিজি অ্যানচিলাডা আর স্যুপের সাথে গার্লিক ব্রেড, আর অন্যটাতে ধোয়া ওঠা সাদা ভাত, গরম ডাল, বেগুন ভাজা আর মশলাদার গরুর মাংস, পুরো বাঙালি ঘরোয়া আয়োজন। তানভীর ঠোঁটে এক ফোঁটা হাসি ফুটে উঠল। হয়তো এই ঘরটা পুরোই অচেনা, কিন্তু খাবারের গন্ধে হঠাৎ করে ভেতরে একটু চেনা উষ্ণতা জেগে উঠল তার। মায়ের হাতে রান্না করা গরুর মাংসের কথা মনে পড়ে গেল। তানভীর নজর আবারও গেল জাভিয়ানের খাবারের দিকে। তখন সে চামচ হাতে নিয়ে কৌতূহলের স্বরে জিজ্ঞাসা করল, আপনি এটা কি খাবার খাচ্ছেন? জাভিয়ান নিজের প্লেট সাজাতে সাজাতে নির্বিকার গলায় বলল, এগুলো মেক্সিকান আইটেম। মেক্সিকান শুনে তানভীর চোখে দুষ্টু এক ঝিলিক ফুটে উঠল। মেক্সিকান? আহা, কখনো ট্রাই করিনি। কথা শেষ না হতে সে বাঙালি খাবার ছেড়ে দিয়ে জাভিয়ানের প্লেটে থাকা স্যুপের দিকে চামচ চালিয়ে দিল। জাভিয়ান 2 সেকেন্ড থমকে রইল, যেন কিছুক্ষণ ধরে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এই মেয়ে, আমার খাবার তুমি খাচ্ছ কেন? আমি কি খাবো? জাভিয়ানের গলায় বিরক্তির আগুন। তানভি বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলল, আসলে মেক্সিকান খাবার কখনো ট্রাই করিনি, তাই ট্রায়াল দিচ্ছি। 2 চামচ স্যুপ মুখে তুলতেই তার মুখ কুঁচকে গেল। ছি, এটা কোনো স্যুপ? উফ, ইয়াক, এই কেমন স্বাদ! খাবো না আমি আর। বলেই প্লেটটা জাভিয়ানের দিকে ঠেলে দিল। এই নিন, আপনার খাবার আপনিই খান। জাভিয়ানের চোখ মুহূর্তে লাল হয়ে উঠল। সিরিয়াসলি? তোমার রাখা এঁটো খাবার আমি খাবো? ফ্রেশ না হয়ে খাওয়া শুরু করেছো, আর তোমার খাওয়া খাবার আমি খাবো? তানভীর নির্বিকারভাবে কাঁধ ঝাঁকালো। আমি তো চামচ দিয়ে খেয়েছি, হাত লাগাইনি। আপনি অন্য চামচ দিয়ে খেয়ে নিন। এটুকু বলে সে নির্লিপ্তভাবে নিজের ভাত মাংস খাওয়ায় মন দিল। জাভিয়ান কটমট করে তাকিয়ে রইল কিছুক্ষণ, ঠোঁট কষে বন্ধ, যেন নিজেকে কষ্টে সংযত করেছে। তানভি ভাতের থালা থেকে ভাত মুখে তুলতে তুলতে বলল, কি হলো, খাবেন না?
আরে খেয়ে নিন, রাতে না খেয়ে ঘুমোতে নেই। জাভিয়ান ঠান্ডা চোখে তাকিয়ে রইল, কণ্ঠে শুষ্ক বিদ্রুপ। এই মেয়ে, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করার দরকার নেই, তুমি বরং তোমার আখেরি খাবার খাও। তানভি চুপ করে গেল, তার মুখে কোনো অভিমান নেই, বরং একরকম উদাসীনতা। যেন জাভিয়ানের কথাগুলো তার গায়েই লাগছে না। সে মাথা নিচু করে খেতে থাকলো। জাভিয়ান হঠাৎ চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। পদক্ষেপে বিরক্তির ছাপ স্পষ্ট। রাতের আকাশে ম্লান চাঁদ, চারপাশে নিস্তব্ধতা, আর সিগারেটের ধোঁয়া ভেসে যাচ্ছে অন্ধকারে। মনে মনে সে তিক্ত স্বরে বলল, গড, আমি কাকে আমার লাইফে নিয়ে এলাম। গুদামের ভেতরটা আধো অন্ধকার, শুধু একপাশে ঝুলে থাকা টিমটিমে বাতি কংক্রিটের মেঝেতে দীর্ঘ ছায়া ফেলছে। বিশাল লোহার দরজা বাইরে থেকে তালাবদ্ধ, আর ভেতরে কাঠের বাক্সের স্তূপে ঢেকে আছে পেছনের দেওয়াল। রিকার্ডো এক বড় কাঠের টেবিলের সামনে বসে, টেবিলে ছড়ানো ম্যাপ, ডকুমেন্ট আর কয়েকটি শিপিং শিডিউলের কাগজ। তার আঙুলে ধরা সিগারেট ধীরে ধীরে জ্বলছে, ধোঁয়া মিশিয়ে যাচ্ছে অন্ধকারে। পাশে দাঁড়ানো লোকটিকে সে ঠান্ডা গলায় বলল, সব কনফার্ম হয়েছে তো? লোকটি মাথা নাড়ল, জি বস, মেয়েটাকে কাল রাতেই বন্দরের ব্ল্যাক স্টার শিপে তোলা হবে। ডেস্টিনেশন ইউরোপের প্রাইভেট বায়ার, শিপিং ডেট, রুট সব লক। রিকার্ডোর ঠোঁটে তৃপ্তির হাসি ফুটল, গুড। আর কেউ যেন কিছু টের না পায়। এই কাজটা হবে একদম ক্লিন, কারণ একমাত্র এই মেয়েটা, কি যেন নাম, এলিনা, ওকে দেখেই কড়া দাম উঠেছে। সব এক্সপেন্সিভ মেয়ের সাথে একে পাঠানো হবে। সে আঙুলের ডগায় সিগারেটের ছাই ঝেড়ে ফেলল। তার চোখের কোণে খেলা করলো এক শিকারের মতো তৃপ্তি। গুদামের বাইরে নদীর হাওয়া ঢুকে এলো, সাথে এক অদৃশ্য অশনি সংকেত, যেন আসন্ন বিপদের পূর্বাভাস। মেক্সিকোর বাইরে ঝড়ো হাওয়া বইছে, কালো আকাশে বিদ্যুৎ খেলে যাচ্ছে মাঝে মাঝে। কালো রঙের সাব গাড়ি এসে থামলো স্টম হাউসের সামনে। গাড়ি থেকে নামলো মেইলস্টম, চোখে মিশনের ধুলো ময়লা, গায়ে এখনো সামান্য বারুদের গন্ধ লেগে আছে, কিন্তু মুখে সেই আত্মবিশ্বাসী হাসি, যেন রাত যতই অন্ধকার হোক তার জন্য কোনো ভয় নেই। ভেতরে ঢুকতেই লিভিং রুমের নরম আলোয় দেখা গেল একজন নারী দাঁড়িয়ে আছেন, গাঢ় কালো ব্লেজার স্যুটে, মাথায় সোনালি বাদামি চুল, চোখে রাজকীয় কঠোরতা আর মাতৃত্বের হালকা কোমলতা। ইসাবেলা মোরালেস, মেইলস্ট্রমের মা। ইসাবেলা মোরালেস ৪৭ বছরের এক নারী, তবুও তার সৌন্দর্যের সময়ের এক ফোঁটাও ধুলোও পড়েনি। সোনালি চুল নিখুঁতভাবে সেট করা, আলোর ঝলকে যেন সোনার তারের মতো দীপ্তি ছড়ায়। তীক্ষ্ণ সবুজাভ চোখে এমন এক দৃষ্টি যে এক মুহূর্তে কাউকে মুগ্ধ করতে পারে, আবার পরের মুহূর্তেই মৃত্যুর রায় শুনিয়ে দিতে পারে। ঠোঁটের কোণে সর্বদা অদ্ভুত আত্মবিশ্বাসী এক হাসি, যা মিশে থাকে রহস্য আর বিপদের গন্ধে। গায়ে ফিটিং কালো ব্লেজার স্যুট, সিল্কের শার্টের কলার খোলা, গলায় হীরের লকেট হালকা দুলছে, যেটা তার ক্ষমতার প্রতীক। হাই হিলের শব্দ মেঝেতে প্রতিধ্বনিত হয় প্রতিবার হাঁটার সাথে, আর সেই শব্দই যেন চারপাশের লোকদের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। আন্ডারওয়ার্ল্ডে তাকে সবাই চেনে এক নামে, মাফিয়া কুইন। তার নাম উচ্চারণ করলেই প্রতিদ্বন্দ্বীদের হাত কাঁপে, তার অনুগতদের চোখে ভয় মেশানো শ্রদ্ধা ভেসে ওঠে। মেলস্ট্রম মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল, হাসি মুখে এগিয়ে গিয়ে বলল, মম। ইসাবেলা মৃদু হাসলেন, ছেলেকে জড়িয়ে ধরে বললেন, মিশন কমপ্লিট, আই হেয়ার। মেলস্ট্রম একটু পেছিয়ে এসে ঠোঁটে চওড়া হাসি টেনে নিল। তোমার ছেলে যে জিনিসে নজর দেয় সেটা কখনো পায়নি, এমনকি তুমি কোনোদিন দেখেছো? ইসাবেলার চোখে মৃদু গর্বের ঝিলিক, কিন্তু সেই মুহূর্তেই পাশের করিডোর দিয়ে তাড়াহুড়ো করে এক লোক ঢুকে পড়ল, কালো স্যুটে, মুখে গুরুতর ছাপ। বস, আপনার জন্য একটা ব্যাড নিউজ আছে। ঘরের নীরবতা হঠাৎ ভারী হয়ে গেল। মেলস্ট্রমের হাসি মিলিয়ে গিয়ে মুখ শক্ত হলো, চোখে ধীরে ধীরে জমে উঠল ঝড়ের আভাস। মেলস্ট্রম আর ইসাবেলা পাশাপাশি দাঁড়িয়ে, তখনই সেই কালো স্যুট পরা লোকটা নিঃশ্বাস সামলাতে সামলাতে বলতে শুরু করলো, বস, তানভি ম্যাডামের পুরো পরিবারকে কোনো এক মাফিয়া ধরে নিয়ে গেছে। আর সে থেমে গিয়ে একবার ঢোক গেল, তারপর বলল, আর তানভীর ভাই সেই মাফিয়ার সাথে জড়িত ছিল, তাই সবাইকে নিয়ে গেছে। মেলস্ট্রমের মুখ মুহূর্তে গম্ভীর হয়ে উঠল, চোখে অদ্ভুত এক তীক্ষ্ণ আলো জ্বলে উঠল। ধীরে ধীরে, যেন প্রতিটা শব্দ ছুরি দিয়ে কেটে কেটে বলল, কে সে মাফিয়া? লোকটা মাথা নাড়ল, কণ্ঠে অসহায়তার সুর, বস, সেটা এখনো জানতে পারিনি, তবে খুব শীঘ্রই জানতে পারবো। শব্দ শেষ হতেই মেলস্ট্রমের হাত কোমরের দিকে গেল পিস্তল বের করার জন্য, কিন্তু সে পুরোপুরি বের করার আগেই গুলির শব্দে ঘর কেঁপে উঠল। কালো স্যুট পরা লোকটা নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, কপালের মাঝখানে ফুটে উঠল রক্তের লাল দাগ। মেলস্ট্রম ধীরে ধীরে ঘুরে তাকালো। তার মা ইসাবেলা মোরালেস দাঁড়িয়ে আছে, হাতে ধোয়া ওঠা পিস্তল। তার মুখে বিন্দুমাত্র অনুশোচনা নেই, বরং ঠোঁটে ঠান্ডা হাসি। ইসাবেলা শান্ত গলায় বললেন, আই নো মাই সন, তুমি হাফ কমপ্লিট খবর মানতে পারবে না, আর তখন তুমি যা করতে সেটা আমি আগে করে দিলাম।
মেইলস্ট্রম এক মুহূর্ত তার মায়ের চোখের দিকে তাকিয়ে রইল। ঝড় যেন বাইরে নয়, বরং এই ঘরের ভেতরেই বইছে। ইসাবেলা পিস্তল নামিয়ে ধীরে ধীরে মেইলস্ট্রমের দিকে তাকালো। ঠোঁটে সেই ঠান্ডা নিয়ন্ত্রণে রাখা হাসি। এই তানভি কে? তার গলায় কৌতূহল, কিন্তু চোখে ধারালো অনুসন্ধান। মেইলস্ট্রম পিস্তল কোমরে গুজে নিয়ে অদ্ভুত এক শান্ত অথচ ধীর কণ্ঠে বলল, শি ইজ মাই ডিজায়ার আনলিস্ট। ইসাবেলার ভ্রু সামান্য কুঁচকে গেল। তার মানে তুমি প্রেমে পড়েছো? তাও আবার বাংলাদেশি মেয়ের? মেক্সিকোতে এমন সুন্দর সুন্দর মেয়েরা আছে যারা এক ইশারায় তোমার পায়ের কাছে পড়ে যায়, আর তুমি কিনা বাংলাদেশি মেয়ের প্রেমে পড়লে? মেলস্ট্রম ধীরে ধীরে তার মায়ের চোখে চোখ রেখে বলল, এই কারণেই তো আমি তাদের পছন্দ করিনি মা। যারা এক ইশারায় পায়ে পড়ে যায় তারা আমার কাছে সস্তা। তানভি আমার চোখে অনেক বেশি এক্সপেন্সিভ। জানি না কেন, কিন্তু ওর মতো করে কাউকে কখনো ভালো লাগেনি। গাড়ির কাছের সাথে সাথে আমার হৃদয়ের পাথরটাও ভেঙে চুরমার করে দিয়েছে সে। ঘর নিস্তব্ধ, বাইরে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে, যেন প্রকৃতিও এই স্বীকারোক্তির সাক্ষী। ইসাবেলা তাকিয়ে রইল তার ছেলের দিকে। এক মুহূর্তের জন্য তার মুখে কোনো ব্যঙ্গ নেই, শুধু এক অদ্ভুত মিশ্র অনুভূতি। মেলস্ট্রম পায়ের আঘাতে মেঝেই পড়ে থাকা গুলির খোসা ছড়িয়ে দাঁড়ালো। চোখে হিংস্র আগুন, গলায় ইস্পাতের মতো দৃঢ়তা। লিসেন আপ, তার কণ্ঠে বজ্রপাতের মতো ঝড়। 24 ঘন্টার মধ্যে তানভি আর সেই মাফিয়ার খবর আমার টেবিলে না পেলে কাউকে বাঁচিয়ে রাখবো না আমি। সে যেখানে থাকবে সেখানে ফেলে আসবে শুধু লাশ। তার বাক্যে থেমে থেমে শ্বাস নিচ্ছে ঘরে থাকা সবাই। মেলস্ট্রম তাকালো ইসাবেলার দিকে, আর ইসাবেলা তখন বলে উঠল, মাটি খুঁড়ে হলেও সেই মাফিয়ার খবর আমার ছেলের কাছে পৌঁছাতে হবে। না হলে আমার ছেলে কেন, আমি তোমাদের আগে শেষ করে দেব। এই কথাটা মাথায় রেখো। মেলস্ট্রমের চোখে অদ্ভুত এক সন্তুষ্টি, যেন মা ঠিক সেই ভাষায় কথা বলছে যা সে শুনতে চেয়েছিল। কিন্তু মুখে কিছু না বলে সে ঘুরে দাঁড়ালো, আর ইসাবেলা তখন সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। তার লাল হিলের শব্দ মেঝেতে প্রতিধ্বনিত হতে লাগলো। হাঁটতে হাঁটতে সে তার ব্যক্তিগত সার্ভেন্টের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, বাথটাব সুন্দর করে সাজাও, আমি শাওয়ারে যাব। সার্ভেন্ট মাথা নিচু করে বলল, জি ম্যাডাম। বলে দ্রুত সরে গেল সে। পিছনে মেলস্ট্রমের লোকেরা এখনো ভয়ে থরথর করছে। তাদের কাছে এখন 24 ঘন্টা, আর প্রতিটি মিনিট রক্তে লেখা হবে। জাভিয়ান রাতের কফি শেষ করে ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। হাতের মগে এখনো ধোয়া উঠছে। নিজের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখ কপালে উঠে গেল। বিছানায় আরাম করে শুয়ে আছে তানভি, কম্বল টেনে প্রায় মুখ ঢেকে ফেলেছে। জাভিয়ান কফির মগ নামিয়ে কড়া গলায় বলল, এই মেয়ে, তুমি আমার বিছানায় কি করছো? তানভি আধা চোখ মেলে বিরক্ত গলায় উত্তর দিল, কেন দেখতে পাচ্ছেন না ঘুমোচ্ছি? জাভিয়ানের ভ্রু কুঁচকে গেল। সরি, আমি আমার বিছানায় একা ঘুমাতে অভ্যস্ত। আমার পাশে কেউ শুলে আমার ঘুম হয় না। আর হ্যাঁ, আমার রুমে আমি একা থাকতে পছন্দ করি। তোমাকে বাধ্য হয়ে থাকতে দিয়েছি রুমে, সেটা আলাদা ব্যাপার। তাই বলে তুমি আমার বিছানা দখল করবে? তানভি তখন তাচ্ছিলের হাসি দিয়ে বলল, এক্সকিউজ মি, আপনার পাশে কে ঘুমাবে? জাভিয়ান অবাক হয়ে বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? তানভি কাঁধ ঝাঁকিয়ে বলল, কেন, ওই ডিভানে ঘুমান না? জাভিয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর অবিশ্বাসের স্বরে বলল, সিরিয়াসলি, আমি জাভিয়ান অ্যামিলিও চৌধুরী এই ডিভানে ঘুমাবো? এর চেয়ে হাস্যকর কথা আমি আমার লাইফে কোনোদিন শুনিনি। তানভি হালকা কণ্ঠে বলল, কোনোদিন শোনেননি, এখন তো শুনলেন। জাভিয়ান ঠোঁটের কোণে বিরক্তি নিয়ে বলল, এই মেয়ে, নামো বিছানা থেকে, নিজে গিয়ে ওই ডিভানে ঘুমাও। তানভি চোখ বোলাতে বোলাতে উত্তর দিল, আপনি তো এক ফোঁটাও জেন্টলম্যান নন, মেয়েদের সামান্য রেসপেক্ট দিতে জানেন না। আর হ্যাঁ শুনুন, ওই বাংলা সিনেমার মতো আমি পারবো না যে নিচে ফ্লোরে গিয়ে ঘুমাবো, সেই অসহায় অবলা বউদের মতো। জাভিয়ান আঙুল তুলে বলল, লিসেন, আমি আর একবার বলবো, না হলে। তানভি চাহনি সরিয়ে বলল, না হলে কি? এটা বলেই পুনরায় কম্বল টেনে শুয়ে পড়ল, আর একটু নড়লও না। জাভিয়ান কিছুক্ষণ তাকিয়ে থেকে বিরক্ত দম ফেলল, তারপর হঠাৎ এগিয়ে এসে তানভিকে ভাঁজো তুলে নিল। তানভি অবাক হয়ে প্রতিবাদ করার আগেই জাভিয়ান তাকে ডিভানে গিয়ে হালকা করে ফেলে দিল। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে পাশ থেকে ডয়ার থেকে হ্যান্ডকাপ বের করে তনির এক হাতে ডিভানের পাশে থাকা কাঠের হাতলের সাথে আটকে দিল। ধাতব শব্দের সঙ্গে তানভীর নিঃশ্বাস আটকে গেল। জাভিয়ান সামান্য ঝুঁকে মৃদু অথচ ধীর স্বরে বলল, এবার এখানে এভাবেই ঘুমাও সারা রাত। তানভী চোখ বড় বড় করে তার দিকে তাকালো, কিন্তু জাভিয়ানের মুখে একটু দ্বিধা নেই, শুধু সেই ধীর অবিচল চাহনি। আর জাভিয়ান বিছানার দিকে হাঁটা ধরল। তানভী হঠাৎ রাগান্বিত হয়ে চিৎকার করে উঠল, শুনুন। জাভিয়ান দ্রুত ঘুরে দাঁড়ালো, ঠান্ডা দৃষ্টিতে জিজ্ঞেস করলো, কি হলো? চিৎকার করছো কেন? তানভী পেটে অদ্ভুত উত্তেজনা অনুভব করে বলল, আমার পেটের মধ্যে একটা প্রশ্ন অ্যাকোয়ারিয়ামের জেলিফিশের মতো লাফাচ্ছে। প্রশ্নটা হলো, আপনি আমাকে কেন বিয়ে করলেন? তাও আবার ওই বদমাইশটাকে এত টাকা দিয়ে? জাভিয়ান তির্যক হেসে বিরক্তি গলায় বলল,
আমার জীবনে শান্তির কোনো অভাব ছিল না, তাই ভাবলাম শান্তি যখন আছে একটু তুমুল আপদ নিয়ে আসি জীবনে। তাই তোমার মতো একটা কুমিরকে খাল কেটে নয়, একেবারে খালসহ নিয়ে এলাম। তানভি ভ্রু উঁচু করে তাকালো, চোখে তির্যক ঝিলিক। বা একদম আমার জীবনের মতোই, কিন্তু আমার জীবনে বিপদের তীব্র অভাব ছিল, কোনোদিন বিপদ চোখে দেখিনি। আর দেখেন হঠাৎ একদিন বিপদ এসে হাজির, আর সেই বিপদ আবার উদার হয়ে আমাকে সরাসরি আরেক মহাবিপদের হাতে তুলে দিল। সে খানিক থেমে কৌতুক ভরা মুখে বলল, আর সেই আমার 4 নম্বর সংকেতের মহাবিপদের নাম হলো জ্যাভিয়ান অ্যামিলিও চৌধুরী। তানভীর পেটে পুনরায় এক অদ্ভুত ধরনের টান অনুভব করলো। সে আরেকবার কৌতূহল ভঙ্গিতে বলার চেষ্টা করলো, আমার পেটে আরেকটা প্রশ্ন অ্যাকুরিয়ামের। তানভি কথা শেষ করার পূর্বেই জাভিয়ান কড়া তীক্ষ্ণ কণ্ঠে থামিয়ে দিল, শাট ইওর মাউথ। আরেকটা প্রশ্ন যদি করেছো তাহলে তোমার মুখে টেপ মেরে দিব। আমি এখন ঘুমাতে যাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব মি। তানভি হোঁচট খেয়ে একটু সোজা হয়ে গেল, চোখে রাগ আর লজ্জার মিশ্রণ। সে বুঝতে পারল জাভিয়ানের সঙ্গে এই মুহূর্তে কোনো তর্ক বা প্রশ্নের সম্ভাবনা নেই। সকালে সূর্য এসে কক্ষে কিরণ ছড়িয়ে দিল, পর্দার ফাঁক গলিয়ে আলো তানভীর চোখে মুখে পড়ল। আর তানভী ধীরে ধীরে চোখ মেলল, আড়মোড়া ভেঙে উঠে প্রথমেই টের পেল হাতে হ্যান্ডকাপ নেই, গায়ের উপর একটা কম্বল দেয়া। মুহূর্তের জন্য থমকে গেল, তারপর দৃষ্টি গেল ডিভানের পাশে। ফ্লোরে এখনও তার চুলের কয়েকটা গোছা ছড়িয়ে আছে। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো জাভিয়ান। চুলে এখনও জল গড়িয়ে পড়ছে। সবাই নিচে ব্রেকফাস্ট নিয়ে বসে আছে, আমাদের জন্যও রাখা হয়েছে, এখনই রেডি হয়ে নিচে এসো, আমি যাচ্ছি বলে জাভিয়ান দরজার দিকে এগোলো। তানভি তাড়াতাড়ি বলে উঠল, শুনুন, আমার মা বাবা ভাই আর বোন ওরা কেমন আছে একটু জানাবেন প্লিজ। জাভিয়ান থেমে একবার তাকিয়ে বলল, তোমার ভাই বাদে সবাই ঠিক আছে। তানভীর গলার কাপড় নিয়ে জিজ্ঞেস করলো, ওদের কবে ছেড়ে দিবে জানেন? আমি কি করে জানবো? এটা আমার জানার কাজ নয়। আর তোমার ভাই যা করেছে এটা তার কর্মফল। এসব ডিলারদের সাথে কাজ করলে নীতির লেকচার দিতে হয় না, ঠান্ডা গলায় বলল জাভিয়ান। তানভি একটু চুপ থেকে বলল, আচ্ছা শুনুন, আমার সামনে পরীক্ষা আছে, আপনার ল্যাপটপটা দিবেন, কিছু ইনফরমেশন দেখতে হবে। জাভিয়ান আলমারি থেকে ল্যাপটপ বের করে দিল। তানভি ল্যাপটপ হাতে নিয়ে সাবধানে জিজ্ঞেস করলো, পাসওয়ার্ড? জাভিয়ান নির্লিপ্তভাবে বলল, ফাক ইউ। তানভি থমকে গেল মুহূর্তে, তারপর অবাক স্বরে জিজ্ঞাসা করলো, কি বললেন? পাসওয়ার্ড হচ্ছে ফাক ইউ। কপাল কুঁচকে বলে দরজা খুলে বেরিয়ে গেল জাভিয়ান। বোনাস ক্লিপ। মাঝরাতে হঠাৎ জাভিয়ানের ঘুম ভেঙে গেল। ছোটবেলা থেকে একা ঘুমানোর অভ্যাস। তার রুমে কারোর উপস্থিতি থাকলে যেন চোখে ঘুমই আসে না। আধো ঘুমে হাত বাড়িয়ে ল্যাম্পশেড জ্বালালো। মৃদু আলোয় চোখ অভ্যস্ত হতেই তার দৃষ্টি গিয়ে থামলো ডিভানের দিকে। তানভি সেখানে ঘুমিয়ে আছে, লম্বা চুলগুলো ডিভানের কিনারা ছুঁয়ে ফ্লোরে ছড়িয়ে পড়েছে, হাত এখনো হ্যান্ডকাপে বাঁধা। এসির ঠান্ডায় গুটিসুটি মেরে পড়ে আছে, যেন ঠান্ডা তার শরীরকে আরো ছোট করে ফেলেছে। জাভিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো, এক মুহূর্তে চুপচাপ তাকিয়ে রইল। তার মুখের অভিব্যক্তি বোঝা মুশকিল। তারপর এগিয়ে গিয়ে কোনো শব্দ না করে হ্যান্ডকাপ খুলে দিল। আলমারির দরজা খুলে ভেতর থেকে একটা নরম কম্বল বের করলো, কাছে এসে বিনা কথায় কম্বলটা তানভীর ওপর ছুঁড়ে দিল। ঠান্ডায় ফ্রিজ হয়ে মরার শখ জেগেছে বোধহয়, নিচু স্বরে বলল সে, তারপর আবার নিজের বিছানায় ফিরে গেল।